তবে ইউনূস সরকারের নজিরবিহীন ঈদ ব্যবস্থাপনা সমস্ত কিছু হচ্ছে আপনার মিথ্যা দিয়ে ভরা। এনসিপি কিংবা ধরেন এই অন্তর্বর্তীকালীন সরকার মানে এতটাই নৈরাজ্য সৃষ্টি করতেছে আমাদের বাংলাদেশ। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে এদিকে আজ ঈদের দিনে ডক্টর ইউনূস দেশের নতুন পরিস্থিতি তৈরি করে জাতির উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে ঝামেলা তৈরি করে সার্জিস হাসনাত এবার কঠিন তুপের মুখে। সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। সেনাপ্রধান অবশেষে সিদ্ধান্তহীনতা থেকে মুক্ত হলেন বলেই মনে করা হচ্ছে। মানে ঈদের পরেই সেনার হাতে ক্ষমতা যাচ্ছে বলে ধরে নেওয়া যেতে পারে। তার প্রধান কারণ ইউনূস সাহেবের চূড়ান্ত ব্যর্থতা এবং দেশকে মার্কিন আগ্রাসনের কাছে বিকিয়ে দিতে চাওয়া। বাংলাদেশের এখন কেন্দ্রবিন্দুতে সবসময় দেখা যায় সেনাবাহিনীকে, এবং সেখানে একজন ব্যক্তি সেনা প্রধান, তাকে নিয়ে প্রতি মুহূর্তে নানা রকম খবর সামনে আসছে। প্রায় 1 বছর হতে চললো বাংলাদেশ রাজনৈতিকভাবে অশান্ত হয়ে রয়েছে। এবার এরই মধ্যে ঢাকা থেকে মিলল বস্তা বস্তা পাকিস্তানি টাকা। তবে ওয়াকারের সেনার তৎপরতায় সেই টাকা উদ্ধার হয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে যে এই ভারতকে ধ্বংস করার প্ল্যান। এবার ঈদের পর, ঈদুল আজহার পর নাকি ব্যর্থ বিএনপি নেতা, হতাশ বিএনপি নেতা, বঞ্চিত বিএনপি নেতা বড় ধরনের আন্দোলন করে তুলবেন। জাতির উদ্দেশ্যে বেশ দীর্ঘ একটা ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। দীর্ঘদিন ধরে আলোচিত একটা বিষয়ের এক ধরনের সুরাহা তার এই ভাষণের মধ্যে আছে। বাংলাদেশে বড় ধরনের কি কোনো ঘটনা ঘটতে চলেছে? বাংলাদেশ সরকার কি বাংলাদেশের যে 3 বাহিনী, সেই 3 বাহিনীর প্রধানকে সরিয়ে দিচ্ছেন, 3 বাহিনী প্রধানের পরিবর্তন করতে চাইছে প্রফেসর ইউনূস সরকার? জল্পনা কল্পনা চতুর্দিকে থাকলেও, নানা রকমের আলোচনা থাকলেও, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এটা নিয়ে কথাবার্তা বলা হলেও এক পর্যায়ে তিনি জাতীয় সংসদ নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় ঘোষণা করেছেন। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ ঈদের দিনে ডক্টর ইউনূস নতুন একটি বক্তব্য দিচ্ছেন এবং তার বার্তাকে কেন্দ্র করে দেশের মধ্যে অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটছে। দর্শক শ্রোতা, সার্জিস হাসনাত, সমন্বয়ক, উপদেষ্টা সবাই কিন্তু কঠিন তুপের মুখে পড়েন এবং দেশের মধ্যে অনেক আন্দোলন, তারপরে অনেকে পরিকল্পনা করে রেখেছিল ঈদের দিনের মধ্যে অনেক কিছু করবে। সেই ঘটনাগুলো আপনাদের সামনে ধারাবাহিকটি তুলে ধরবো। আজ সারাদিন কি হচ্ছে এবং দুপুরবেলা কি হয়। দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। আপনাদের মনে দেশের রাজনীতি নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই একটি ভিডিওতে। আসলে আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। দর্শক বন্ধুরা, সবাইকে জানাই সবার আগে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান আপনার এনসিপিদের অবস্থা। আমি বলছিলাম না যে এরা সাধারণ জনগণের কিংবা সাধারণ শিক্ষার্থীদের রক্তের সাথে এরা বেইমানি করছে। দেখবেন এই সাধারণ শিক্ষার্থীরা যেমন এদের রক্তের উপর দিয়ে আপনার এই এনসিপির সরকার তারা গঠন করতেছে। আপনারা চিকিৎসার নামে দেখলেন যে অন্তর্বর্তীকালে সরকার থেকে আপনার বলতেছে যে আমরা অমুক অনুদান দিচ্ছি, এত টাকা ফান্ড করছি, এটা করছি, সেটা করছি, মানে সমস্ত কিছু হচ্ছে আপনার মিথ্যা দিয়ে ভরা। বর্তমান এই এনসিপি কিংবা ধরেন এই অন্তর্বর্তীকালে সরকার মানে এতটাই আপনার নৈরাজ্য সৃষ্টি করতেছে আমাদের বাংলাদেশ। শুধু এটাই না, আপনার প্রতিটি স্টেপ তাদের মিথ্যাচার দিয়ে ভরা, প্রতিটি স্টেপ। দেখেন ভাই, আসলে এটা তীব্র নিন্দা জানাচ্ছি। একজন সাধারণ মনে করেন জনগণ বা একজন সাধারণ শিক্ষার্থী, তাদের রক্তের উপর দিয়ে বর্তমানে এনসিপি গঠন, এটা কি কথা ছিল? কথা কিন্তু ছিল না। কথা ছিল বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে। যাই হোক, এখন আসুন মেন পয়েন্টে। বর্তমানে আপনার এই আহত আপনার যারা নাকি বিনা চিকিৎসার অভাবে প্রতিনিয়ত যারা হসপিটালে কাতরাচ্ছে, তাদের একটি আপনার অবস্থান বা আহ্বান, সেটি হচ্ছে এই এনসিপি আপনার দলকে নিষিদ্ধ করা হোক। এই এনসিপি দল আমরা চাই না। এই এনসিপি হচ্ছে সবচেয়ে বড় স্বৈরাচার। আমরা শেখ হাসিনার এগেনস্টে যে আন্দোলন করছি, সেই আন্দোলন এখন আমরা মনে করি যে সমস্ত ক্ষেত্রেই আমাদের ভুল ছিল। এই এনসিপি বা সমন্বয়কদের কথায় আমাদের রাজপথে নামাটা উচিত হয়নি, বা এদের যেই অন্তর্চক্ষুর আড়ালে মানে জনগণের আপনার অন্তর্চক্ষুর আড়ালে যেই অবস্থান বা এদের যেই ক্যারেক্টার, এটি হচ্ছে সম্পূর্ণ তারা লুকায় রাখছিল। আজ বাংলাদেশের প্রতিটি আহতর পরিবার বা সাধারণ শিক্ষার্থীরা তারা দেখতে পারতেছে এই সমন্বয়ক নামের স্বৈরাচারদের আসল মুখোশ। তারাও বর্তমান আমাদের চিকিৎসার নামে যেই ফান্ড বর্তমান কালেক্ট করতেছে, ডক্টর ইউনূস যেই টাকা পয়সা দিচ্ছে, সমস্ত টাকা পয়সা তারা তাদের দলকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় তারা সেই কাজে বর্তমান ব্যয় করতেছে। এই হচ্ছে বর্তমান আপনার আহত পরিবার বা আহতদের আপনার অভিযোগ। উল্টো দিকে তারা বলে যে এনসিপি নামে বাংলাদেশে কোনো দল থাকবে না। যে এনসিপির কথা শুনে আমরা ঢাকার রাজপথে নামছি, তারা আমাদের কোনো খোঁজ খবর রাখি নাই, তো উল্টো তারা আমাদের জন্য যে সরকার থেকে টাকাটা দেওয়া হচ্ছে সেই টাকাটা পর্যন্ত তারা মেরে খাচ্ছে। বর্তমান এই ফকিন্নির পোলাপানরা বা এই নৈরাজ্যকারীরা তারা আমাদের টাকা দিয়ে বর্তমান দল গঠন করতেছে। এরা আগে
কি খেত বা কি পাবো? যাই হোক, এই প্রসঙ্গে কথা বলি, মানে আসলে বোঝাই যাচ্ছে যে আপনার এই অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে আপনার 1000 না ভাই 1 কোটি বলেন, 1 কোটি অভিযোগ এই আপনার নিরীহ মানুষদের। তাহলে এই অন্তর্বর্তীকালে সরকার মানে প্রতিটি স্টেপে তারা যে আসলে কতটা নৈরাজ্য বা কতটা মিথ্যাচার দিয়ে ভরা, এটা বাংলাদেশের প্রতিটি জনগণের দেখা উচিত। আমি এই ভিডিওটি আসলে ওই ভাইদের বক্তব্য এর জন্য আমি আপনাদেরকে দেখাইলাম, কারণ এনসিপির সামনে যে নির্বাচন করবে বা তারা যে বর্তমান দলটি গঠন করতেছে সেটাই না, তারা তাদের ফেসবুক ভেরিফাইড পেজে তাদের বিকাশ নাম্বার, তাদের আপনার নগদ নাম্বার, রকেট নাম্বার সমস্ত কিছু তারা দিয়ে রাখতেছে যে তাদেরকে আপনারা অনুদান দিবেন, এনসিপি দলকে গঠন করার জন্য আপনারা টাকা পয়সা দিবেন। তাদের উদ্দেশ্যে বলতেছি, 1 টাকাও এদেরকে দিবেন না। দেখেন এই আপনার জুলাই ফাউন্ডেশনে কত হাজার কোটি টাকা গেছে, আপনি কল্পনা করতে পারবেন না। সমস্ত টাকা এরা আপনার পুরো জাস্ট মেরে দিছে। ওটা দিকে আপনার এই এনসিপি সরকার প্রতিটি জায়গায় দেখবেন মানে এতটা আপনার নাটকীয় ভাবে জাস্ট মোড় নিয়ে নেয়, হ্যাঁ জাস্ট এইভাবে মোড় নিয়ে নেয় নাটকীয় ভাবে। এই হচ্ছে বর্তমান আপনার এনসিপির অবস্থা। সেনাপ্রধান অবশেষে সিদ্ধান্তহীনতা থেকে মুক্ত হলেন বলেই মনে করা হচ্ছে, মানে ঈদের পরেই সেনার হাতে ক্ষমতা যাচ্ছে বলে ধরে নেওয়া যেতে পারে। তার প্রধান কারণ ইউনূস সাহেবের চূড়ান্ত ব্যর্থতা এবং দেশকে মার্কিন আগ্রাসনের কাছে বিকিয়ে দিতে চাওয়া। তাই যারা হাসিনাকে সরাতে সচেষ্ট ছিলেন তারাও বলছেন হাসিনার সময়কাল ইউনূসের থেকে অনেক ভালো ছিল। ইউনূসের প্রতি দেশের মানুষের এই প্রতিক্রিয়াতেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সহায়তা করছে সেনাপ্রধানকে। এটাও হতে পারে যে আগামী 7 দিনের মধ্যেই ইউনূস সাহেব পদত্যাগ করতে বাধ্য হবেন। যদি তিনি তা না করেন তবে তাকে সেনার হাতে চূড়ান্ত হেনস্থা হয়ে বিদায় নিতে হবে। কারণ কিছু ছাত্রনেতা জামাত ছাড়া আর কেউই চাইছে না ইউনূস সাহেব সরকারের প্রধান হয়ে থাকুক। কারণ দেশের মানুষ বুঝে গিয়েছেন ইউনূস মার্কিনদের পুতুল ছাড়া আর কিছুই নন। দেশের স্বার্থে সেনা এবং সেনাপ্রধান যেভাবে করিডোর ইস্যুতে রুখে দাঁড়িয়েছে তাতে সেনা এবং বাংলাদেশ সেনাপ্রধানের জন্য যে কোনো প্রশংসাই কম হবে। তিনি রাখাইন করিডোরের বিরুদ্ধে গিয়ে দেশকে ফিলিস্তিন গাজা হওয়া থেকে শুধু বাঁচিয়েছেন তাই নয়, আপামর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করেছেন। কারণ আমেরিকা তো শেখ মুজিবকে সেন্ট মার্টিনের পরিবর্তে স্বাধীনতা নিতে বলেছিলেন, কিন্তু দেশের মাটি বিক্রি করে স্বাধীনতা নিতে চাননি তিনি। কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে সৌদি আরব যাচ্ছেন সেনাপ্রধান সহ 3 বাহিনীর প্রধান। পিছনের গল্পটা হলো তাদেরকে সৌদি আরবে ডাকা হয়েছিল আমেরিকার তরফ থেকে, যাতে করিডোর ইস্যুতে সেনাপ্রধান এবং বাকি বাহিনীর সেনাপ্রধানদের সাথে কোনোভাবে ড্রিল পাকা করা যায়। কারণ সৌদি আরব হলো আমেরিকার সবথেকে বড় বন্ধু দেশ। বর্তমান পরিস্থিতিতে আমেরিকা যে কোনো মূল্যে এশিয়া মহাদেশের বাংলাদেশ সংলগ্ন অঞ্চলটিতে তাদের উপনিবেশ গড়ে তুলতে চাইছে, এশিয়াতে তাদের প্রাধান্য বিস্তারের জন্য, যার পরিকল্পনা তাদের ছিল শেখ মুজিবের সময় থেকেই। ইউনূসের নোবেল শুধু তাই নয়, মিয়ানমারের নেত্রী তথা লেখিকা আং সান সুচিকেও একই কারণে 1991 সালে নোবেল দেওয়া হয়। এই নোবেল প্রধান হলো টোপ দিয়ে মাছ ধরার মতো। এখন তো সন্ত্রাসবাদ কোনো ব্যাপার নয় ট্রাম্পের কাছে, আসল ব্যাপার হলো মার্কিন আধিপত্য, আর সেটি বুঝে গিয়েছে জামাত। তবে ইউনূস সরকারের নজিরবিহীন ঈদ ব্যবস্থাপনা, আবারও স্লোগান উঠছে ডক্টর ইউনূসকে 5 বছর চাই। দর্শক, আপনাদের নিঃসন্দেহে মনে আছে ঈদ উল ফিতরের দিন স্লোগান উঠেছিল ঢাকার রাজপথে বিভিন্ন জায়গায়, স্যার আপনাকে 5 বছর চাই। কারণ যে ঈদ ব্যবস্থাপনা আমরা দেখেছিলাম, ঈদ উল ফিতরে যে স্বস্তি, জনগণের মধ্যে যে স্বস্তির নিঃশ্বাস, সেই পুরনো 210 বছর আগের কালচারাল রিভাইভাল, এবং সড়কে কোনো অব্যবস্থাপনা নেই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে ছিল, রাস্তাঘাট সব ঠিকঠাক, বড় কোনো যানজট নেই। কত সুন্দর ঈদ ব্যবস্থাপনা। মানুষ মন খুলে প্রফেসর ইউনূসের জন্য দোয়া করেছে এবং মানুষ বলেছে যে যেটা বাংলাদেশে কেউ পারেনি প্রফেসর ইউনূস পেরেছে, অতএব আমরা ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাই। দর্শক, এবার এসেছে ঈদুল আজহা, কোরবানির ঈদ। ঈদুল আজহা কেন্দ্রিক যে ব্যবস্থাপনা প্রফেসর ইউনূস সরকারের নজিরবিহীন, বাংলাদেশে এত সুন্দর ব্যবস্থাপনা কেউ করতে পারেনি। স্বস্তির সাথে মানুষ বাড়ি যাচ্ছে, চিন্তা ভাবনা নেই, কিছু বিচ্ছিন্ন ঘটনা এগুলো আছে থাকবে, কিন্তু এটা ইউরোপ আমেরিকাও আছে, কিন্তু বাংলাদেশে এত সুন্দর ব্যবস্থাপনা কখনো ছিল না। বাড়তি ভাড়া নেবে কোনো সুযোগ নেই, ভোক্তা অধিকারের অভিযান, স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে রাত বিরাত দৌড়াচ্ছেন, নিজে দৌড়াচ্ছেন বাস কাউন্টারে মানুষের কাছে, সাধারণ মানুষের সাথে খিচুড়ি খাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর আওয়ামী লীগ আমলে, বিএনপির আমলের যে মন্ত্রীরা, তারা কোথাও গেলে বরং তাদের প্রোটোকলের জন্য যে যানজট, ওই যানজটে মানুষের আরো কয়েক ঘন্টা লেট হতো বাড়ি যেতে। আর এই সরকারের উপদেষ্টারা, এদের প্রোটোকল লাগে না, এরা রাস্তাঘাটে বসে খিচুড়ি খান। এই খিচুড়িতে বিষ মিশানো নাকি ওই চিন্তা করতে হয় না তাদের।
আর এই ইউনূসকে গালি দেয় বিএনপি। একদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা রাস্তায় রাস্তায় ঘুরেন যে কিরকম কি মানুষ বাড়ি যাচ্ছে দেখি, অন্যদিকে রেল উপদেষ্টা তিনিও ঘুরেন যে ট্রেনে কোনো অব্যবস্থাপনা আছে কিনা, টাইমলি ছাড়ে কিনা, অব্যবস্থাপনা নাই, ভোগান্তি নেই, বৃষ্টি কিন্তু মানুষের ভোগান্তি নেই। এর আগে যে নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে, ঈদের ছুটি 10 দিন প্লাস বানিয়ে দিয়েছে। কতটা ক্রিয়েটিভ! ঈদের আগেই অফডেতে, সাপ্তাহিক অফডেতে অফিস করিয়ে সমন্বয় করে ঈদের ছুটি 10 দিন বানিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটা কখনো করেনি। এতে মানুষ পরিবার পরিজনের সাথে সময় কাটাতে পারবে, ছুটি পেলে, মন রিফ্রেশ থাকলে চাপ কমে, ক্রিয়েটিভিটি বাড়ে, আউটপুট বেশি পাওয়া যায়। মানুষের একটু রেস্ট দরকার। এই যান্ত্রিক কৃত্রিম জীবনে এটা মানুষ পায় না, কিন্তু ইউনূস সরকার এটা ব্যবস্থা করে দিচ্ছে। শুধু আউটার ব্যবস্থাপনা নয়, মানুষের মনের ব্যবস্থাপনা করছে। এই যে ছুটি পাবে, এতে মানুষের মন ভালো থাকবে। শুধু যানজট মুক্ত বা সুন্দর ব্যবস্থাপনায় বাড়ি যেতে পারবে, আসতে পারবে, এটা নয়। এই ছুটি এটা মনের সাথে সম্পর্কিত, মনের উপর বড় প্রভাব পড়বে। এটা ইউনূস সরকার করে দিচ্ছেন। এবং আপনি দেখেছেন যে এই রাস্তাঘাটের কথা তো বললাম, ছুটির কথা বললাম, ঈদে একটা বড় বিষয় হচ্ছে মশলার দাম। মশলার দাম গত বছরের চাইতে অর্ধেক, অকল্পনীয়। বড় বড় সিন্ডিকেট ভেঙে দিয়েছে। অসাধারণ ব্যবস্থাপনা, অসম্ভব ব্যবস্থাপনা। কোন নির্বাচিত সরকার এটা পারত না বাংলাদেশে। ইউনূস সরকার দেখিয়ে দিয়েছে। 150 টাকার যে চামড়া, এবার সেটা 2000 টাকা 1500 টাকা বিক্রি হবে। চিন্তা করেছেন? কত সুন্দর চামড়ার সিন্ডিকেট ভেঙে দিয়েছে। চামড়া রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে চীন সহ বিভিন্ন দেশ। রপ্তানি হবে। কওমি আলেম ওলামারা খুশি, এতিমরা খুশি। আল্লাহর রহমত নাজিল হবে এই সরকারের উপর এই চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ করার কারণে। একই সাথে দর্শক, মানুষ বেতন বোনাস পেয়েছে টাইমলি, যারা পায়নি তারাও পাচ্ছে, সহজে পাচ্ছে। এবং আগে যেহেতু আমাদের ফ্রি মার্কেট ইকোনমি, প্রতিযোগিতামূলক বাজার, এখানে সাপ্লাই চাইতে ডিমান্ড বেশি থাকলে দাম বেড়ে যাবে, এটাই সহজ হিসাব। সেক্ষেত্রে বড় বড় দুর্নীতিবাজ, লুটেরা, এরা যদি, এদের অস্তিত্ব যদি থাকতো, আওয়ামী লুটেরারা যদি থাকতো, এখনো বিএনপি লুটেরারা আছে কিন্তু আওয়ামী লীগের লুটেরারা তো নাই। এর মানে একটা বড় অংশ কমে গিয়েছে। কালো টাকার মালিকরা নাই, বড় বড় চাঁদাবাজরা নাই, এরা পালিয়েছে ভারত, এরা আত্মগোপনে, এরা জেলে। যার ফলে বড় বড় গরু কেনা অবৈধ টাকা দিয়ে, সেই প্রতিযোগিতাটাও আগের মতো নেই। যার ফলে গরুর দাম এবার কম, ন্যায্য মূল্য পাচ্ছে। মানে অসুস্থ প্রতিযোগিতা নেই, কালো টাকার প্রভাব নেই বাজারে। সুন্দরভাবে মানুষ গরু কিনতে পারছে, চাহিদা অনুযায়ী গরু কিনছে, অতিরিক্ত দাম নেই। এবং হ্যারাম দেখাবে অবৈধ টাকা দিয়ে, সেটা নেই। একটা সেক্রেট ফিলিংস। একই সাথে আপনারা এটাও দেখেছেন বা দেখা উচিত, অবগতির জন্য জানাচ্ছি, এগুলো মানুষকে জানানো উচিত। ঈদ মোবারক। কাছে দূরে, দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। তো অনেকদিন পরে নানান তথ্য উপাত্ত ফেসবুকে আসছে। সর্বশেষ দেখছিলাম যে ওবায়দুল কাদের সাহেব তিনি মারা গেছেন। তো ফাটাগাস্ট ওরফে ওবায়দুল কাদের তিনি মারা যাননি, এই খবরটি ইতিমধ্যে জেনেছেন। তবে আমাদের খবরের প্রসঙ্গটা একটু ভিন্ন। হঠাৎ করেই দীর্ঘদিন যাবৎ, প্রায় 10 মাস যাবৎ, দলের এক সময়ের ব্লুটুথ ম্যান, সারাদিন রাত লাইট ক্যামেরা অ্যাকশন, গণমাধ্যমে বিবৃতি, এগুলো থেকে দূরে থাকা ওবায়দুল কাদের হঠাৎ করে একটা লারা দিয়েছেন। তো কেউ কেউ বলছেন যে এই লারাটার আসলে কারণ কি? কোনো গ্রিন সিগন্যাল, অথবা রাজনীতিতে আবারও ফিরে আসার ইচ্ছা, অথবা আওয়ামী লীগকে পুনর্গঠিত করার ইচ্ছা, নাকি আওয়াজ তুললেন, কোনটা আসলে মেইন কথা? তবে বক্তব্যের মধ্যে অনেক কিছুই প্রাসঙ্গিকতা তুলে ধরেছে। আওয়ামী লীগ সরকারের ভুল, মানে গেল 10 মাস যাবৎ সারা বাংলাদেশের মানুষের বা রাজনৈতিক দলগুলোর একটা প্রধান বক্তব্য যে আওয়ামী লীগ জুলাই আগস্টের ঘটনার জন্য তারা ভুল বা ক্ষমা চায়নি। এটা যে ভুল হয়েছে সেটা স্বীকার করে ক্ষমা চায়নি। তবে গত 10 মাসের প্রেক্ষাপটে এখানে যা যা আসছে, পলিটিক্যালি এটা যে সরকার পতনের আন্দোলন ছিল, এটা স্পষ্ট মেটিকুলাসলি ডিজাইন ছিল। এই জায়গাটাকে ধরে রাখছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের বক্তব্য হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে বলছেন যে এটা একটা মেটিকুলাস ডিজাইনড প্ল্যান ছিল। আওয়ামী লীগ সরকারের পতন নির্বাচনের মাহফুজ হচ্ছে সেটার মাস্টার মাইন্ড। ইভেন জামাতও বলছে এটা কোনো কোটা টোটার আন্দোলন ছিল না। জামাতের এক নেতার বক্তব্য ভাইরাল যে এটা ছিলই। জামাত তারা দীর্ঘদিন যাবৎ পরিকল্পনা করে সরকারকে ফেলে দেওয়ার জন্য নানান পরিকল্পনা করেছে। সো মার্কেটে এখন নানান ধরনের অবস্থান, এনসিপির বিভিন্ন কর্মকাণ্ডেও সাধারণ মানুষের মধ্যে, ছাত্রদের মধ্যে চিন্তা ভাবনা আসছে এটাও একটা পরিকল্পিত কাহিনী ছিল। কিন্তু যত কিছুই বলা হোক, জুলাই আগস্টে যে মানুষগুলো মারা গেছে এটার দায়ভার আওয়ামী লীগকে নিতেই হবে। কারণ তারা স্বাধীন দেশের জনগণের উপর এই ধরনের হত্যা যে কর্মকাণ্ড চালিয়েছে সেটার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে, এটা তো নিশ্চিত। অলরেডি ট্রাইব্যুনাল গঠন হয়েছে। যাই হোক, এর মাঝখানে এই যে আমি যে কথাগুলো বলছি এগুলো রাজনৈতিক এবং জনগণের অনেকেরই মনের ভাষা।
আওয়ামী লীগ সরকারের ভুল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলছেন, আমরা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাব, দেশে এসে তখন ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে। বিবিসিকে দেওয়া, আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আপনার কলকাতায় অবস্থানরত ওবায়দুল কাদের তিনি দাবি করছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি বাসা বদল করে আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত গত বছর নভেম্বরে নিরাপদে তিনি দেশ ছেড়েছেন। ছাত্রদের সেই আন্দোলনে নিজেদের কিছু ভুল এবং পরিস্থিতি নিয়ে তাদের মধ্যেও আলোচনা রয়েছে বলে উল্লেখ করেন। একই সঙ্গে তার বক্তব্য, তাদের সরকারের পতনের আন্দোলনকে গণ অভ্যুত্থান বলে সঠিক হবে না, এতে উত্থান হয়েছে সাম্প্রদায়িক শক্তির। পতনের আভাস কি পেয়েছিলেন, সাংবাদিকের প্রশ্ন ছিল। তার বক্তব্য যে তিনি সেদিন ঢাকামুখী মিছিলের খবর পান, সংসদ ভবন এলাকাতেই অন্য একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন। রাজপথের পরিস্থিতি দেখে বাসভবন থেকে সরে পড়ার বিষয়টা যে অনুধাবন করতে হলো সেটা কাদের প্রকাশ করেছে। এক পর্যায়ে জানতে পারেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেতার এবং টেলিভিশনে ভাষণ দেবেন, সেই খবর পেয়ে বাইরে যাওয়ার সুযোগ ছিল না। তো এখানে বিভিন্ন বর্ণনার এক পর্যায়ে তার বক্তব্য যে এই যে এখন তাদেরকে ক্ষমা চাওয়ার বিষয়টা যেটা বা জনগণের যে দাবি, এই মুহূর্তে আওয়ামী লীগ কি ক্ষমা চাইবে কিনা, তার স্পষ্ট বক্তব্য যে আওয়ামী লীগ মনে করছে যে এখন তারা দেশে নাই, বিদেশ থেকে তারা রাজনীতি ওইভাবে করছেও না, যখন দেশে আসবে রাজনীতি করার সুযোগ পাবে বা রাজনীতি করবে, তখন জনগণের সামনে এই জুলাই আগস্টে কি ভুল হয়েছিল বা অন্যায় হয়েছিল বা ক্ষমা চাইবে কি চাইবে না, ওইটা তখনকার প্রেক্ষাপট। তার মানে এখন ক্ষমা চাইবে না, বিচার যাই হোক, এটা তো স্পষ্ট। তো এতদিন পরে হঠাৎ করে আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়া নিয়ে কেউ কেউ বলছেন যে কোথাও কোনো গ্রিন সিগন্যাল আসলো কিনা, অথবা আওয়ামী লীগ নতুন কোনো পরিকল্পনা করছে কিনা। অবশ্যই করছে। প্রকাশ্যে যখন রাজনীতি বন্ধ হয়, সংগঠন হিসেবে আপাতত নিষিদ্ধ নির্দিষ্ট সময় পর্যন্ত, সো গোপনে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে। তবে সরকার এই ব্যাপারে খুবই সচেতন। বাংলাদেশে বড় ধরনের কি কোনো ঘটনা ঘটতে চলেছে? বাংলাদেশ সরকার কি বাংলাদেশের যে তিন বাহিনী, সেই তিন বাহিনী প্রধানকে সরিয়ে দিচ্ছেন, তিন বাহিনী প্রধানের পরিবর্তন করতে চাইছে প্রফেসর ইউনূস সরকার? সেরকম জল্পনা কল্পনা চতুর্দিকে থাকলেও, নানা রকমের আলোচনা থাকলেও, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এটা নিয়ে কথাবার্তা বলা হলেও কোনো অথেন্টিক সোর্স কিংবা কোনো প্রভাবশালী গণমাধ্যমে এই জাতীয় খবর এর আগে কখনো আসেনি, যেটা আমরা বাংলাদেশের গণমাধ্যমে তো আসেনি, আন্তর্জাতিক গণমাধ্যমে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন রকমের কথাবার্তা আমরা শুনেছি সেনাপ্রধানকে কেন্দ্র করে, এবং সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের ভুল বোঝাবুঝি এবং সম্পর্কের দূরত্ব নিয়ে তারা নানা রকমের চটকদার খবর প্রচার করার চেষ্টা করেছে। এবার একটা খবর সামনে আসলো, যে খবরটাতে বলা হচ্ছে বাংলাদেশের তিন বাহিনী প্রধানকে সরিয়ে দেওয়া হচ্ছে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস তারা শিরোনাম করেছে, অভ্যুত্থানের ভয়ে বাংলাদেশের তিন সেনাকে দুর্বল করার চেষ্টা, বড় সিদ্ধান্ত ইউনূসদের। এমনটা শিরোনাম করে তারা একটা খবর প্রকাশ করেছে সম্প্রতি। কি বলছে তারা, যেটা তারা বলার চেষ্টা করছে সেই খবরের সত্যতা কতটুকু গভীরে তারা যেতে পেরেছে, কি আদতে বলার চেষ্টা করছে, কোন তথ্য তারা বের করে আনলো, সেই আলোচনা করবো এই ভিডিওতে। থাকছিলাম হিন্দুস্তান টাইমস, ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম, সেই হিন্দুস্তান টাইমসের একটি খবর প্রসঙ্গে, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের তিন সেনাকে দুর্বল করার চেষ্টা, তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা, এরকম নাকি বাংলাদেশের প্রফেসর ইউনূসের সরকার করছে, তেমনটাই বলার চেষ্টা করছে তারা বলছে দক্ষিণ পূর্ব এশিয়ার পরিস্থিতি বেশ উত্তপ্ত রয়েছে, আরাকান আর্মিও চিন্তা বাড়াচ্ছে। সেই আবহে এবারের বাজেটে প্রতিরক্ষা খাতে বাংলাদেশ কত বরাদ্দ করে সেদিকে তাকিয়েছিলেন অনেকে, কিন্তু 2025-26 অর্থবর্ষে যে বাজেট পেশ করা হলো বাংলাদেশে, তাতে প্রতিরক্ষা খাতে বাজেট বেশ খানিকটা কমিয়ে দিল মোহাম্মদ ইউনূসের সরকার। সেখানে তারা বলছে যে 2025-26 অর্থবর্ষে প্রস্তাবিত যে বাজেট পেশ করা হয়েছে, তাতে প্রতিরক্ষা খাতে বাজেটের অঙ্কটা হলো 40,698 কোটি টাকা, অর্থাৎ যে অঙ্কটা গত অর্থ বছরের চেয়ে 1,316 কোটি টাকা কম। গত অর্থ বছরে 42,014 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছিল। তার মানে হিন্দুস্তান টাইমস বলার চেষ্টা করছে বাজেটে 1,000 কোটি টাকারও বেশি প্রতিরক্ষা খাতে কমিয়েছে সরকার, এবং সরকার নাকি চাইছে যে প্রতিরক্ষা খাতের প্রধান যারা, তারা একটু
একটু ক্রাইসিসের মধ্যে থাকুক, তাদের একটা ক্রাইসিস তৈরি করা হচ্ছে যেন তারা কোনোভাবে সরকারের বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপ কিংবা কোনো ধরনের কথাবার্তা না বলে কিংবা বলার চেষ্টা না করে। ইতিমধ্যে আমরা সেনাপ্রধানের নানা রকমের কথা শুনেছি। সেনাপ্রধান নির্বাচন নিয়ে বারবার তাগাদা দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছেন। করিডোর বিষয়ে শুধু সেনাপ্রধান না, 3 বাহিনী প্রধানই স্পষ্ট করে বলেছেন যে দেশের সার্বভৌমত্বের বাইরে গিয়ে সার্বভৌমত্ব নিরাপত্তা অক্ষুণ্ণ থাকবে না এরকম কোনো সিদ্ধান্তে তারা যাবে না। সুতরাং একটা যে বিভক্তি রয়েছে এটা সত্য, কিন্তু হিন্দুস্তান টাইমস বলার চেষ্টা করছে যে সরকার বাজেট কমিয়ে এক ধরনের চাপ সৃষ্টি করতে চাইছে 3 বাহিনীর ওপরে। প্রশ্ন উঠেছে এরকম পরিস্থিতিতে কেন আচমকা প্রতিরক্ষা খাতে বাজেট কমানোর পথে হাঁটলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সামরিক অভ্যুত্থানের যে জল্পনা ছড়িয়েছে তাতে আতঙ্কিত হয়েই কি 3 বাহিনীকে আরও দুর্বল করে দিতে চাইছেন বর্তমান সরকার? যদিও সেই প্রশ্নের কোনো উত্তর মেলেনি, তারা অবশ্য স্বীকার করছে যে এই প্রশ্নের কোনো উত্তর মেলেনি। এরপরে এরপরে এই কথাগুলোই তারা বলতে চাচ্ছে, যেটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। সেটা হচ্ছে যে সামরিক অভ্যুত্থানের যে জল্পনা ছড়িয়েছে, অর্থাৎ তারাও এটাকে বলছে, হিন্দুস্তান টাইমসের এই পয়েন্টটা বেশ উল্লেখ করার মতো। সেটা হচ্ছে যে জল্পনা ছড়িয়েছে, অর্থাৎ সামরিক অভ্যুত্থানের ঘটনাটা যে জল্পনা কল্পনা, এক ধরনের গুজব, সেটা তারা বলছে, তারা স্বীকার করে নিচ্ছে। ভারতের অন্যান্য গণমাধ্যমে আমরা দেখেছি যে সরাসরি বাংলাদেশে সামরিক অভ্যুত্থান হয়ে যাচ্ছে, ওয়াকার ক্ষমতা নিচ্ছেন, প্রফেসর ইউনূস থাকছেন না, এরকম নানা খবর আমরা দেখেছি। কিন্তু হিন্দুস্তান টাইমস বাজেটের ব্যাপারটা সামনে নিয়ে এসে কৌশলগতভাবে নিউজটাকে এমনভাবে উপস্থাপন করেছে যেন মনে হয় যে এই খবরের পেছনে কোনো না কোনো সত্যতা রয়েছে। তারা বলতে চাইছে সরকার সামরিক খাতে বাজেট কমিয়ে সামরিক বাহিনীর ওপরে, 3 বাহিনীর ওপরে এক ধরনের চাপ সৃষ্টি করতে চেয়েছে যেন তারা সরকারের উপরে চাপ সৃষ্টি করতে না পারে। সেইখানেই শেষ পর্যায়ে তারা বলছে যে সামরিক অভ্যুত্থানের যে জল্পনা ছড়িয়েছে তাতে আতঙ্কিত হয়েই কি 3 বাহিনীকে আরও দুর্বল করে দিতে চাইছে সরকার, এরকম প্রশ্ন ছুড়ে দিয়েছে। যদিও এই প্রশ্নের কোনো উত্তর মেলেনি, তারা নিজেরাই বলছে, অর্থাৎ তারা নিজেরা স্বীকার করছে যে এখন পর্যন্ত এটা জল্পনা কল্পনা, এখন পর্যন্ত এই খবরের কোনো সত্যতা মেলেনি। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব অংশ নেওয়া শিক্ষার্থীরা একটি জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানিয়েছিল। তারা আমাকেও সেখানে আমন্ত্রণ জানায়। আমি বলেছিলাম দেশের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ, নাগরিক সমাজের প্রতিনিধি সহ অন্যদের সঙ্গে নিয়ে সকলে মিলে এই ঘোষণাপত্র দেওয়া ভালো হবে। এর পাশাপাশি আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারবো বলে আশা করছি। এই জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি, একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে। জুলাই সনদে স্বাক্ষর করে তারা জাতির কাছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে। জুলাই সনদ অনুযায়ী আশু করণীয় সংস্কার কাজগুলো আমরা বাস্তবায়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ। বাকি অংশের বেশ কিছু কাজও আমরা শুরু করে যেতে চাই। আশা করি অবশিষ্ট অংশ পরবর্তীতে নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবায়ন অব্যাহত থাকবে। প্রাতিষ্ঠানিক সংস্কারের দৃঢ় প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদেরকে দৃঢ়ভাবে এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। এর বাস্তবায়নের মাধ্যমে পুরো বিশ্বের কাছে দেশের নতুন ঐক্যবদ্ধ ভাবমূর্তি তুলে ধরা যাবে। বিশ্বব্যাপী সবার কাছে জাতি হিসেবে বাংলাদেশের শক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হবে। ঐকমত্য কমিশন গঠন করা আমাদের একটি দুঃসাহসিক উদ্যোগ ছিল। অন্য কোনো দেশে এমন কোনো নজির নেই। এর মাধ্যমে আমরা জাতি হিসেবে রাজনৈতিক গভীরতার সন্ধান পেয়েছি। রাজনৈতিক ঐক্যে পৌঁছার জন্য ঐকমত্য কমিশনের সঙ্গে সকল দলের দলগত প্রস্তুতি, ঘন্টার পর ঘন্টা কমিশনের সঙ্গে ঐকান্তিক আলোচনা, জাতীয় লাইভ টেলিভিশনের সামনে সকল দলের ঐকমত্যে পৌঁছার একান্ত প্রয়াস আমাদের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি সকল রাজনৈতিক দলের কাছে তাদের সীমাহীন ধৈর্য এবং কমিশনের প্রতি তাদের সহযোগিতা এবং সৌজন্য প্রকাশের জন্য জাতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করে শিগগিরই পূর্ণাঙ্গ জুলাই সনদ তৈরি করে জাতির জন্য একটা নতুন পথ নির্দেশনা রেখে যেতে পারব। এই কমিশনের অভিজ্ঞতার মাধ্যমে দেশের যে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে, আগামী নির্বাচনের মাধ্যমে যদি সেটা বিকাশমানভাবে স্থায়ী রূপ দিতে পারি তাহলে আমরা ভবিষ্যতের সকল রাজনৈতিক সংকট মোকাবেলা করতে সক্ষম হব। সকল প্রস্তুতি সমাপ্ত করে দেশের সকল মানুষের
কিশোর কিশোরী, তরুণ তরুণী, ছাত্রছাত্রী, কৃষক, জেলে, গৃহিণী, দিনমজুর। শ্রোতা, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং কি ঘটতেছে। আজকে ঈদের দিনে যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলো দেখিয়েছি। দর্শক শ্রোতা, এই বক্তব্যগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।